আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো। হালকানস্টাইন হিউম্যানিটি সেগমেন্টে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুশফিকুর রহমান সানাউল্লাহ। পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে কিছু গাইডলাইন দেব যে কিভাবে ইসলামের ইতিহাসে খুব অল্প পড়ে কিভাবে এ প্লাস পাওয়া যায়, বা কোন কোন টপিকগুলো বা কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা দিয়েছি যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে তোমরা নিশ্চিত কমন পাবা। এবং আমরা আরেকটা ক্যাটাগরি করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে একটু কম গুরুত্বপূর্ণ, এবং যারা বোর্ড পরীক্ষায় টপ করতে চায়। এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। আমরা প্রথমে দেখব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কি ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রে। প্রথমে আমরা দেখব যে তৃতীয় অধ্যায়টা। এই তৃতীয় অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তৃতীয় অধ্যায় কিন্তু মুঘল শাসন নিয়ে আলোচনা করেছে, এবং এই মুঘল শাসনটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেক বড় একটা সময় ধরে মুঘলরা কিন্তু শাসন করেছিল। এজন্য এখান থেকে প্রায় 3টা সৃজনশীল তোমাদের কমন পড়বে, 3টা থেকে 4টা। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলে দেব যে এই ভারত উপমহাদেশের মোগল শাসন থেকে এই অধ্যায় থেকে যদি কমন পড়ে, তাহলে কোন 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 টপিক থেকে মূলত তোমার হচ্ছে কমন পড়তে পারে। ঠিক আছে, 1 নম্বরে আমি তোমাদেরকে যে টপিকটা কথা বলবো সেটা হচ্ছে বাবর। সম্রাট বাবর কি জন্য এই ভারতে অভিযান চালিয়েছিলেন, মানে তার অভিযান চালানোর কারণগুলো কি, এবং কিভাবে তিনি এই ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এই যে একটা প্রেক্ষাপট, বাবরের প্রেক্ষাপট আমি লিখে দিলাম সংক্ষেপে, প্রেক্ষাপট। ঠিক আছে, বাবরের প্রেক্ষাপট থেকে তোমরা নিশ্চিত একটা কমন পাবা, এটা তোমরা 99% বলতে পারো। ঠিক আছে, বাবরের প্রেক্ষাপট মানে কোন কোন প্রেক্ষাপটে বা কি কি কারণে তিনি অভিযান চালিয়েছিলেন, এবং অভিযান চালানোর পরে তিনি কি কি বাধা ফেস করেছিলেন, এবং কিভাবে তিনি জয় হয়েছিলেন এই মুঘল শাসন প্রতিষ্ঠার জন্য। এখান থেকে একটা ইনশাল্লাহ কমন আসবে। তারপরে দেখো তোমাদের আর একটা আসতে পারে যে সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। এটা কিন্তু অনেকবার এসেছে, এটাও এখান থেকেও তোমরা একটা পেতে পারো। এটাও কিন্তু তোমাদের প্রায় 90%-এর মতো তোমাদেরকে আমি সিউরিটি দিতে পারি। তারপরে তোমাদের আসতে পারে তোমার হচ্ছে মনসব। এটা হচ্ছে তোমাদের খ নম্বরে আসবে। ঠিক আছে, মনসবদারি প্রথা বলতে কি বুঝো? ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের খ নম্বরে, মানে প্রতিবার আসতেছে এবং এবারও কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর তোমাদের আসতে পারে যে মুঘল শাসন পতনের কারণসমূহ থেকে তোমাদের আসবে। ঠিক আছে, তারপর এরকম আসতে পারে যে মুঘলদের অর্থনীতি ব্যবস্থা বা রাজস্ব ব্যবস্থা কেমন ছিল। এই অর্থনীতি, রাজস্ব, এগুলো তোমরা সামরিক নীতি, রাজস্ব নীতি, অর্থনৈতিক নীতি, শাসন নীতি। ঠিক আছে, এই যে শাসন নীতি, অর্থনৈতিক নীতি, রাজস্ব নীতি, এখান থেকেও তোমাদের একটা কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখান থেকে তোমাদের 3 থেকে 4টা কমন পড়বে। সেখানে আমি তোমাদেরকে কয়টা টপিক দিয়েছি? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টা থেকে 3টা বা 2টা অবশ্যই তোমরা পাবা ইনশাআল্লাহ। দেখবা খাতা খুলেই বা প্রশ্ন খুলেই তোমরা দেখবা যে এখান থেকে প্রশ্ন চলে এসেছে। এই জন্য এই অধ্যায়টা তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বা। তারপর যে অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের
অভ্যুদয়। ঠিক আছে, এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় থেকে কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দেব। তাহলে দেখো, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, এটা এই অধ্যায়টা শুরু হয়েছে তোমাদের 1970 সালের নির্বাচন থেকে। ঠিক আছে, তাহলে এই 1970 সালের নির্বাচনটাও খুব গুরুত্বপূর্ণ। সালের নির্বাচন মানে কিভাবে জয়ী হয়েছিল বা কোন কোন আসনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল এবং মুসলিম লীগ কোথায় কোথায় জয় হয়েছিল, এই বিস্তারিত কিন্তু তোমরা দেখে নিবা। ঠিক আছে, তারপরে তোমরা যে টপিকটা সবচেয়ে বেশি পড়তে পারো সেটা হচ্ছে তোমাদের মুজিবনগর সরকার নিয়ে। মুজিবনগর সরকার, ঠিক আছে, এখান থেকে তুমি মনে করো যে 100% কমন পড়বে যে মুজিবনগর সরকার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং প্রতি বছরই কিন্তু তোমাদের এখান থেকে লিখতে হয়। এর জন্য এই মুজিবনগর সরকারটা তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা। তারপরে তোমাদের যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধর প্রেক্ষাপট ও ঘটনা। যুদ্ধের প্রেক্ষাপট ও ঘটনা। তারপরে তোমাদেরকে আমি বলবো যে মুক্তিযুদ্ধে বিদেশিদের সাহায্য। যেমন হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, তারপর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমানে হচ্ছে রাশিয়া, মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কিন্তু পরবর্তীতে রাশিয়া হয়েছে। এবং এই জাতিসংঘ, এই বিদেশিরা কি কি তোমার হচ্ছে সাহায্য করেছিল বাংলাদেশকে, বা বাংলাদেশের পক্ষে কারা ছিল, বিপক্ষে কারা ছিল, এগুলো নিয়ে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, আর একটা টপিক সেটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণ এবং 25শে মার্চের কালো রাত। ঠিক আছে, এই দুইটাও তোমরা পড়বা। এখান থেকেও দেখবা তোমাদের অন্তত তিনটা সৃজনশীল আসবে। ঠিক আছে, এই যে 4-5টা টপিক দিয়েছি, তোমরা দেখবা যে এখান থেকেই প্রশ্ন চলে আসবে 3টা। ঠিক আছে, আশা করি তোমরা এই টপিকগুলো গুরুত্ব সহকারে পড়বা এবং আশা করি এগুলো পড়লে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপরে আমরা দিয়েছি যে গুরুত্বপূর্ণ অধ্যায় দিয়েছি একটা, সেটা হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়, যেহেতু এখান থেকে এমসিকিউ তো আসবেই, সিকিউ তোমার কমপক্ষে 2টা আসবে। এখন বলতে পারো ভাই কোন থেকে আসবে, যে ভারতে কিভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা হলো। এই যে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট। ঠিক আছে, প্রেক্ষাপট। তারপর হচ্ছে সিন্ধু বিজয়। ঠিক আছে, সিন্ধু বিজয়ের কারণ। তারপরে তোমরা মনে করো যে মোহাম্মদ ঘুরি। তারপর হচ্ছে সুলতান মাহমুদ। ঠিক আছে, এই যে তাদের যেই তোমরা তাদের কি পড়বা, তাদের শাসন নীতি পড়বা, তাদের চরিত্র পড়বা। ঠিক আছে, তারা কিভাবে হচ্ছে শাসন করেছে বা কোন কোন অঞ্চলগুলো বিজয় করেছে, এগুলো কিন্তু পড়বা। ঠিক আছে, তাহলে এই 4টা টপিক দিলাম, ইনশাল্লাহ তোমাদের 2টা কিন্তু এই 4টা টপিক থেকেই কমন পড়বে আশা করা যায়। তারপরে তোমাদেরকে বলবো, যারা বোর্ড পরীক্ষা টপ করতে চাও তারা এই বাংলার ইতিহাস পাকিস্তান আমল এটা অবশ্যই পড়বা। এখন তোমাদের এই যে বাংলার ইতিহাস পাকিস্তান আমল, এটা কিন্তু 1947 সাল থেকে 1969 সাল পর্যন্ত এই অধ্যায়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এখন তোমাদেরকে আমি বলবো যে এখান থেকে যেটা সবচেয়ে ভালো করে পড়বা সেটা হচ্ছে ভাষা আন্দোলন। ঠিক আছে, দেখো এই ভাষা আন্দোলন যে তোমাদেরকে দিলাম, এখান থেকে দেখবা 100% একটা তো পড়বেই বা 2টাও পড়তে পারে। ভাষা আন্দোলন থেকেই 2টা আসতে পারে, কিন্তু একটা শিওর ধরে রাখো। ঠিক আছে, তারপরে তোমাদের হচ্ছে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে 1954 সালের
যে নির্বাচন, ঠিক আছে, এই নির্বাচনটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যুক্তফ্রন্ট নির্বাচন যেটাকে বলে। তারপরে হচ্ছে তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান, 1956 সালের সংবিধান। তারপরে গুরুত্বপূর্ণ 1966 সালের 6 দফা। তারপরে গুরুত্বপূর্ণ 1969 সালের তোমার হচ্ছে গণ অভ্যুত্থান। এভাবে আসবে। দেখো তোমাদের এই যে এখানে একটু কথা বলে নেই, 1956 সালে যে তোমার হচ্ছে সংবিধানটা রচনা হয়েছিল সেটা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারেনি। 1958 সালে কিন্তু সামরিক শাসন জারি হয়েছিল ইস্কান্দার আলী মির্জার মাধ্যমে, এবং ইস্কান্দার আলী মির্জা কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই, মাত্র 20 দিনের মাথায় কিন্তু তাকে হটিয়ে এসেছিল হচ্ছে আইয়ুব খান। ঠিক আছে, তারপরে আইয়ুব খানকে হটিয়ে আবার কি এসেছিল, ইয়াহিয়া খান, ঠিক আছে, ইয়াহিয়া খান। এগুলো তোমরা মনে রাখবা। এবং 1956 সালের নির্বাচন, 1954 সালের নির্বাচন নিয়ে আরেকটু কথা বলি, যে এটা কিন্তু যুক্তফ্রন্টের নির্বাচন বলে। এখন তোমরা যুক্তফ্রন্ট বললেই তোমাদের মাথায় আসে যে 1954 সাল, কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়েছে। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 1953 সালে, কিন্তু নির্বাচন হয়েছে 1954 সালে। এই যে এমসিকিউটা, এটা কিন্তু সবাই ভুল করে, সবাই যুক্তফ্রন্ট দেখলে 1954 সাল দাগায় আসে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই মর্মাহত হবে যদি তোমরা এটা আমি বলে দেওয়ার পরেও ভুল করো। তাহলে যুক্তফ্রন্টের গঠন হয়েছিল কবে, 1953 সালে, ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো তোমরা বলতে পারো যে ভাই এত বিস্তারিত পড়া আপনি এত শর্ট করে দিলেন এবং আপনি বলতে পারলেন কিভাবে এখান থেকে প্রশ্ন আসবে। দেখো ভাইয়া, তোমাদের এই ক্লাসটা নেওয়ার আগে আমি অনেক অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করে দেখছি যে কয়েকটা টপিক থেকেই ঘুরে ফিরে প্রশ্নগুলো আসতেছে। সো আমাদের এই এইচএসসি পরীক্ষায়, এইচএসসি 25 বছরের পরীক্ষা আমাদের এ প্লাস পাওয়ার জন্য কিন্তু সব টপিকগুলো পড়ার কোনো দরকার নাই। আমি যে টপিকগুলো তোমাদেরকে লিখে দিয়েছি তোমরা খাতায় আশা করি লিখে ফেলবা। এই টপিকগুলোর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি আসে সেটা দেখবা যে তোমাদের যে 7টা সৃজনশীল লিখতে হয়, এই 7টা সৃজনশীল দেখবা এই টপিকের মধ্য থেকেই চলে আসবে। সো তোমাদের কোনো বেগ পেতে হবে না আশা করি, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এখানেই শেষ, কিন্তু শেষের আগে তোমাদেরকে আমি বলতে চাই যে এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কিন্তু তোমার ইসলামের ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই আছে, কিন্তু এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেটা প্রথম পত্র দ্বিতীয় পত্র, এই দুইটাই কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি, এবং আমি টপিকগুলো তখনই দাগিয়ে দিয়েছি যে তোমাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। সো তোমরা কি করবা, তোমরা এই একাডেমিক টু অ্যাডমিশন কিনে ফেলতে পারো, বা তোমরা যদি শুধু ইসলামের ইতিহাসে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা এই মাইক্রো কোর্সটাও কিনতে পারো, ইসলামের ইতিহাস। এখানে ইসলামের ইতিহাসের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু আছে। তোমাদের কিন্তু আমি বেশি ক্লাস নিয়েছি ইসলামের ইতিহাসে, এবং এটা কিন্তু মাত্র 199 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই তোমাদের এ প্লাস পাওয়ার জন্য কিন্তু এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি এ প্লাস পেতে চাও তাহলে এই কোর্সটা কিনে তোমরা 2x বা হচ্ছে 3x দিয়ে মানে খুব দ্রুত যাতে তোমরা বুঝতে পারো, ক্যাপচার করতে পারো, বা কোন টপিকটা মানে যে টপিকটা তোমাদেরকে লিখে দিলাম ওখানে গিয়ে শুধু ক্লাসটা তোমরা করে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য খুব সহজ হবে, এবং তোমরা কিন্তু তোমাদের এ প্লাস পেতে কিন্তু তোমাদের কোনো বেগ পেতে হবে না। আশা করি তোমাদেরকে এ পর্যন্ত যা বললাম এগুলো যদি তোমরা মেনে চলো তোমাদের নিশ্চিত এ প্লাস পাবা। আবারও কোনো গাইডলাইন ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।